আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি নেতা রাজাকার ফজলুকে নিয়ে অন্যরকম যা হচ্ছে। জানা গেল তৌহিদ আফ্রিদির গোপন তথ্য। হাইকোর্টের বিচারপতি হলেন সার্জিস আলমের শ্বশুর। পারমাণবিক আলোচনায় ইউরোপীয় শক্তির সঙ্গে বসছে ইরান। ভারত চীন পানি যুদ্ধের আশঙ্কা। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গত কয়েকদিন থেকে তোপের মুখে পড়ে গেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সে বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুললেন তিনি। জানালেন পুরো বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সবার সামনে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোনো ভাইরাল হই নাই, এটা ইউটিউবে অনেক কিছু করা যায়। আমার সমস্ত বক্তব্যটা আপনারা তাদেরকে দিতে বলেন। এই 2 লাইন দিয়ে নিচে দিয়ে হেডিং দিয়ে ওই ফজলুর রহমান বলেছে ইউনূসকে দেশ ছেড়ে চলে যেতে, এসব তো এই দেশে হইতেছে। আমার টোটাল বক্তব্যটা লাগবে, কোথায় কখন বলেছি সেটা লাগবে। তিনি আরও জানিয়েছেন, যদি তার বক্তব্যে ভুল ধরিয়ে দিতে পারেন কেউ, তাহলে হাত জোর করে ক্ষমাও চাইবেন তিনি। তার কথা, আমার বক্তব্যটা সামনে এনে কেউ যদি আমাকে বুঝাইতে পারে যে এটা আপনি ভুল বলেছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাফ চাইব, কিন্তু পুরো বক্তব্যটা বাজাতে হবে। আমি কি বলেছি সেটা দেখতে হবে, এই ইউটিউবের একটা লাইন দিয়ে হবে না। সম্প্রতি একটি টকশোতে ফজলুল জানান, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে জামাত। সে প্রসঙ্গে 5 আগস্ট নিয়ে তিনি বলেন, যারা 5 আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাতে ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, 5 আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে চাই না, তাদের আমি অভিনেতা বলবো। সেই আল বদর আল শামস জামাতে ইসলাম আমরা মনে করেছিলাম 54 বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। এরপর থেকেই তিনি তোপের মুখে পড়ে গেছেন। বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশও পাঠানো হয়, যদিও সে প্রসঙ্গে তিনি বলেছেন যথাসময়ে দলকে এর উত্তরটা দেবেন তিনি। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত 10:30টার দিকে বরিশালের বাংলায় বাজার এলাকায় রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাকে যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে তৌহিদ যে বাড়িতে আত্মগোপনে ছিলেন, সেখানকার আশেপাশের প্রতিবেশীরাও জানতেন না যে তিনি ওইখানে আছেন। রোববার রাত 10:30টার দিকে পুলিশ অভিযান শুরু করলে প্রতিবেশীরা জানতে পারেন তৌহিদ আফ্রিদিকে ধরতে এই অভিযান। একজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে দেশের এক সংবাদ মাধ্যমকে বলেন, তৌহিদ আফ্রিদি এখানে লুকিয়েছিলেন, সেটা আমরা ধারণা করতে পারিনি। গ্রেপ্তার হওয়ার পর জানলাম, আগে জানতাম তৌহিদ আফ্রিদির দাদাবাড়ি বরিশালেই। একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার আগে বেশ কিছু সময় সেখানে তিনি পুলিশ ও সিআইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি দাদার বাসায় আসছি কবর জিয়ারত করতে। আত্মগোপনে থাকার বিষয়ে তিনি বলেছিলেন, আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রীর জন্য ও 6 মাসের অন্তঃসত্ত্বা। এর আগে গত 17 আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। আরও দাবি করা হয়, আফ্রিদি বাংলাদেশে আছে, কোনো নাটক চলবে না, সোজাসাপটা গ্রেপ্তার করতে হবে। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 25 জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলমের শ্বশুরও রয়েছেন। তিনি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান। তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95-1 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের 18 অনুচ্ছেদ মোতাবেক নিম্নের 1 থেকে 25 ক্রমিকের উল্লিখিত 25 জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক 2 বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী রয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তার শরীর সম্পর্ক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে
স্লাট শেমিংয়ের অধিকার কারণ নেই। সোমবার 25 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নারীদের প্রতি স্লাট শেমিংয়ের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন। হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, সে বিএনপির হোক, এনসিপির হোক, বামপন্থী হোক, ডানপন্থী কিংবা দলবিহীন, তার শরীর সম্পর্ক, পোশাক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাট শেমিং করার অধিকার কেউ পায় না। এটা রাজনীতি নয়, এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ। ভয়ঙ্কর বিষয় হলো, এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের হাত থেকেই, যারা একদিকে নারীর অধিকারের কথা বলে আর অন্যদিকে কোনো নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত হানে। রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্থা, উমামা তাজনুভা কিংবা মানসুরা, তারা কেউ এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন। কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাট শেমিংকে হালকা করে দেখা আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া, এই দ্বিচারিত আমাদের রাজনীতিকে শুধু কুরুচিপূর্ণ করে না, নারী বিদ্বেষকে স্বাভাবিক করে তোলে। এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো নর্মালাইজ রেসপন্স নয়, এটা জরুরি রাজনৈতিক লড়াই। দল, মত, পরিচয় যাই থাকুক না কেন, এ লড়াই অব্যাহত রাখতে হবে। আমি নিজে শ্রেণী ঘৃণার শিকার হলেও রুমিন ফারহানা সহ যে কোনো নারীর প্রতি স্লাট শেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, মঙ্গলবার জেনেভায় ইরান এবং ইউরোপের 3টি দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পারমাণবিক আলোচনার নতুন দফা অনুষ্ঠিত হবে। আলোচনা হবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এবং উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। সোমবার তুরস্ক ভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলি এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে জুন মাসে টানা 12 দিনের যুদ্ধ হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে। এ ধরনের উত্তপ্ত প্রেক্ষাপটের মধ্যেই গত 25 জুলাই ইস্তাম্বুলে এক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। ইসরায়েল সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে এবং সংস্থার নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কার্যত ভেঙে পড়ে। ইউরোপীয় ত্রয়ী ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে না আনলে এবং IAEA এর সঙ্গে সহযোগিতা না করলে তারা 2015 সালের চুক্তির অধীনে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করবে। এর ফলে পূর্বের জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলি আবার কার্যকর হয়ে উঠবে। তবে ইরান এই হুমকির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং ইউরোপীয় পক্ষগুলোর বিরুদ্ধে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ করেছে। উল্লেখ্য, 2015 সালে ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয়েছিল। এর আওতায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে একতরফা সরে এসে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে ইরান ধাপে ধাপে তার প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে। ইউরোপীয় দেশগুলো শুরুতে চুক্তি টিকিয়ে রাখার চেষ্টা করলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাস্তবে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। এতে ইরান উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপে পড়ে। স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর জন্য ইউরোপীয়দের হাতে থাকা সময়সীমা অক্টোবরের মধ্যে শেষ হবে। তবে ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয়রা সেই সময়সীমা বাড়াতে পারে যদি ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ফিরে আসে এবং IAEA এর সঙ্গে আবারও পূর্ণাঙ্গ সহযোগিতা শুরু করে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, ইউরোপের সঙ্গে এই ধরনের উদ্যোগের কোনো ন্যায়সঙ্গত অধিকার নেই। এই আলোচনাগুলো ইরান ইউরোপ সম্পর্কের ভবিষ্যৎ গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ভূরাজনৈতিক কারণে পানি নিয়ে অনেকদিন ধরেই ভারত ও চীনের মধ্যে রেষারেষি চলছে, যার কারণে কিছু বছর ধরে সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনাও দেখা যাচ্ছে। এসবের মধ্যে সম্প্রতি তিব্বতের ইয়ারলুং জাংবো নদীর উপর পৃথিবীর বৃহত্তম বাঁধ নির্মাণের ঘোষণা দেয় চীন। বাঁধটি বসবে ঠিক ভারত চীন সীমান্ত ঘেঁষে। বেইজিংয়ের বাঁধ নির্মাণের এই এমন সিদ্ধান্তকে উদ্বেগও প্রকাশ করেছে ভারত। ইয়ারলুং জাংবো হল চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত একটি নদী, ভারত বাংলাদেশে যার পরিচিত ব্রহ্মপুত্র নামে। ভারত আশঙ্কা করছে, তিব্বতে চীনের এই মেগা বাঁধ নির্মিত হলে শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত হ্রাস পেতে পারে। সে সঙ্গে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বেইজিং। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত নিজেদেরই বিশাল বাঁধ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে নয়াদিল্লি। রয়টার্স জানায়, তিব্বতের অংশী হিমবাহ থেকে উৎপন্ন এই
নদী চীন, ভারত ও বাংলাদেশে 10 কোটির বেশি মানুষের জীবন ও জীবিকা বহন করে। ভারত বহুদিন ধরেই এই জলপ্রবাহ নিয়ন্ত্রণের প্রকল্প গ্রহণের কথা ভাবছিল, কিন্তু অরুণাচল প্রদেশের স্থানীয় বাসিন্দাদের তীব্র কখনো সহিংস বিরোধিতার কারণে পরিকল্পনা এগোয়নি। স্থানীয়দের আশঙ্কা যে কোনো বাঁধের ফলে তাদের গ্রাম ডুবে যাবে এবং জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে গত ডিসেম্বরে ইয়ারলুং জাংবো নদী ভারতের প্রবেশের ঠিক আগে সীমান্তবর্তী একটি জেলায় বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দেয় চীন। এরপরেই ভারতের আশঙ্কা তৈরি হয় এবার নদী প্রবাহকেও অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে চীন। চলতি বছরের শুরুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বেইজিংয়ের বাঁধ নির্মাণের খবরে উদ্বেগ প্রকাশ করে বলেন, অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশেরও কিছু অধিকার আছে। রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে সেই অধিকারের কথা বারবার জানানো হয়েছে। তিনি বলেন, এই বাঁধ নিশ্চিতভাবে দুই ভাটির দেশ ভারত ও বাংলাদেশের নদী প্রবাহে প্রভাব ফেলবে। এ ধরনের প্রকল্প গ্রহণের আগে ভাটির দেশের সঙ্গে আলোচনা করা জরুরি। পরিস্থিতির উপর ভারত নজর রাখছে, প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। সাম্প্রতিক সময়ে অনেক মোবাইল ব্যবহারকারী লক্ষ্য করছেন ফোনের ডায়াল প্যাডে হঠাৎ করেই নতুন ধরনের পরিবর্তন এসেছে। এ নিয়ে অনেকেরই বিভ্রান্ত বা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এটি কোনো ত্রুটি নয়, বরং গুগলের নতুন ইন্টারফেস আপডেটের এই অংশ। গুগল সম্প্রতি ম্যাটেরিয়াল 3 এক্সপ্রেসিভ ডিজাইন চালু করেছে, যা ফোন অ্যাপ ছাড়াও গুগল কন্ট্যাক্টস ও মেসেজ অ্যাপে প্রয়োগ করা হয়েছে। এই নতুন ডিজাইনের রঙের বৈচিত্র্য, অ্যানিমেশন, আকার এবং ব্যক্তিগত কারণের ওপর বেশি নজর দেওয়া হচ্ছে বা জোর দেওয়া হয়েছে। ফলে ইন্টারফেসটি এখন আরও প্রাণবন্ত ও ব্যবহার বান্ধব। যেসব ব্যবহারকারী ফোনে অটো আপডেট চালু রয়েছে বা যারা নতুন ডিভাইস ব্যবহার করছেন, তারাই প্রথমে এই পরিবর্তন দেখতে পাচ্ছেন। আগের ডিজাইনে ফিরে যেতে চাইলে কি করবেন? যদিও নতুন ডিজাইনটি বেশ আধুনিক, তবু কেউ যদি পুরনো ইন্টারফেসে ফিরে যেতে চান, তবে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। অ্যাপ আপডেট আনইনস্টল করা। গুগল ফোন অ্যাপের সর্বশেষ আপডেটটি সরিয়ে ফেললে অনেক সময় পুরনো ডিজাইন ফিরে আসে। অ্যাপ ক্যাশও ডেটা ক্লিয়ার করা। ফোনের সেটিংস থেকে অ্যাপটির স্টোরেজ ডেটা সাফ করে দেওয়া যেতে পারে। ফোন রিস্টার্ট দেওয়া। মাঝে মাঝে সাময়িক সমস্যা রিস্টার্টেই ঠিক হয়ে যায়। সিস্টেম আপডেটের বিষয়ে সচেতন থাকা। অটো আপডেট বন্ধ রেখে ইচ্ছে মতো আপডেট দিলে আকস্মিক পরিবর্তন এড়ানো সম্ভব। বিকল্প ডায়ালার অ্যাপ ব্যবহার করা। গুগল প্লে স্টোরে অনেক ক্লাসিক ডিজাইনের ডায়াল অ্যাপ পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করেছেন এই নতুন ডিজাইন ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। শুরুতে কিছুটা অস্বস্তি হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা এনে দেবে। এবার খেলার খবর। ভয়াবহ এক ঘটনা ঘটেছে পাকিস্তান ক্রিকেটে। বল করতে না দেয়ায় ক্ষোভেই মাঠেই অধিনায়ককে গুলি করে হত্যা করেছে এক বোলার। ম্যাচ চলাকালীন এই ঘটনায় নিহত হয়েছেন আরও একজন। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের গুজরাটে ঘটেছে এমন ঘটনা। তবে স্বীকৃত কোনো ম্যাচে নয়, সেখানকার স্থানীয় এক প্রীতি ক্রিকেট ম্যাচে দেখা মেলে এমন মর্মান্তিক দৃশ্য। গুজরাট পুলিশ জানিয়েছে, সপ্তাহখানেক আগে স্থানীয় একটি মাঠে চলছিল প্রীতি ক্রিকেট ম্যাচ। সেখানে এক খেলোয়াড় ওভার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ম্যাচের সময়ই গুলি চালান দলের অধিনায়ক ফখর ইকবালের উপর। তাকে বাঁচাতে তখন এগিয়ে আসেন অধিনায়কের ভাই ও চাচা, তবে তাদেরকেও ছাড়েননি ক্ষিপ্ত সেই বলার। গুলি চালান তাদের লক্ষ্য করেও। গুলি লাগার পর ঘটনাস্থলে মারা যান অধিনায়ক ফখর ইকবাল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তার ভাই চাচাকে। তবে এক সপ্তাহ পর সোমবার হাসপাতালে মারা যান ইকবালের ভাইও। পুলিশ জানায়, অভিযুক্ত হামলাকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে ও তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।